নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ, কোটি কোটি ভক্তের শেষবারের মতো নেইমারকে বিশ্বকাপের মঞ্চে দেখার অপেক্ষা। আর সেই বিশ্বকাপেই কি হলো? প্রথম ম্যাচে বেঞ্চে, দ্বিতীয় ম্যাচে খেললেনই না, তৃতীয় ম্যাচে প্রায় ৩ বছর পর জাতীয় দলে ফিরে খেললেন মাত্র ১৪ মিনিট। এরপর শেষ ১৬তে নরওয়ের বিপক্ষে ব্রাজিল যখন পিছিয়ে, তখনও নেইমারকে মাঠে নামানো হলো অনেকটাই দেরিতে। ম্যাচ শেষে পেনাল্টি থেকে একটি গোল করলেও ব্রাজিল বিদায় নিল বিশ্বকাপ থেকে। আর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এটাই কি হওয়ার কথা ছিল? একটা প্রশ্ন এখনো ঘুরে বেড়াচ্ছে ফুটবল দুনিয়ায়। নেইমার কি সত্যি এতটাই আনফিট ছিলেন, যার কারণে কার্লো আনচেলত্তি তাকে প্রায় পুরো বিশ্বকাপে বেঞ্চে বসিয়ে রাখলেন? নাকি এটা ছিল একজন কোচের ইগোইস্টিক ডিসিশন? আর যদি নেইমার শুরু থেকে বেশি সময় খেলতেন বা পর্যাপ্ত সুযোগ পেতেন, তাহলে কি ব্রাজিলের ভাগ্য বদলে যেতে পারত? এসব নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব এই ভিডিওতে। নেইমারের বিশ্বকাপটা আসলে শুরু হয়েছিল আরও ৩ বছর আগে। আল হিলালে যোগ দেওয়ার পর সবাই ভেবেছিল ইউরোপের চাপ কমিয়ে নতুন করে নিজের ক্যারিয়ার গড়বেন তিনি। কিন্তু কয়েকটি ম্যাচের মধ্যে আসে সেই ভয়াবহ এসিএল ইনজুরি। একজন অ্যাটাকিং ফুটবলারের জন্য এসিএল ইনজুরি মানেই শুধু অস্ত্রোপচার নয়, গতি, শরীরের ভারসাম্য, আত্মবিশ্বাস সবকিছুই নতুন করে ফিরে পেতে হয়। নেইমারও ফিরেছিলেন, কিন্তু কখনোই আগের ধারাবাহিকতায় ফিরতে পারেননি। একবার হ্যামস্ট্রিং, আরেকবার কাফ মাসল, আবার পেশির সমস্যা। একটা চোট সারতে না সারতেই আরেকটা। ফলে আল হিলালে তার সময়টা ফুটবলের চেয়েও হাসপাতাল আর রিহ্যাব সেন্টারেই বেশি কেটেছে। নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরার সিদ্ধান্তটা ছিল অনেকটা নতুন শুরুর মতোই। কয়েকটা ম্যাচে দেখা গিয়েছিল সেই পুরনো ড্রিবল, পুরনো ভিশন, পুরনো পাস। দেখে মনে হচ্ছিল নেইমার হয়তো আবারও ফিরে আসছেন। কিন্তু সমস্যা থেকে গেল। তিনি ম্যাচ খেলছিলেন, কিন্তু টানা খেলতে পারছিলেন না। এক ম্যাচ খেলছেন, 2 ম্যাচ বিশ্রাম, আবার ইনজুরি, আবার রেহ্যাব। অর্থাৎ ফুটবলীয় দক্ষতা ফিরছিল, কিন্তু শরীর সেই গতিতে ফিরছিল না। এই অবস্থাতেই বিশ্বকাপ চলে আসে। নেইমার প্রাণপণ সংগ্রাম করে বিশ্বকাপের দলে নিজের জায়গা করে নিলেন। তিনি কিভাবে দলে এলেন সেসব খবর যদিও পুরনো, যদিও আনচেলত্তি বারবার তাকে আনফিট প্রমাণ করতে চেয়েছেন, এমনকি তাকে স্কোয়াডে রাখলেও সুযোগ দেননি বললেই চলে। পুরো আসরের মাত্র 38 মিনিট তাকে খেলিয়েছেন। তাহলে আনচেলত্তি তাকে স্কোয়াডে নিলেন কেন? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যদি তিনি খেলানোর পরিকল্পনায় না করেন, তাহলে দলে নিলেন কেন? কারণ নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি ড্রেসিং রুমের নেতা। তার উপস্থিতি প্রতিপক্ষের উপর মানসিক চাপ তৈরি করে, তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ায়, আর সবচেয়ে বড় কথা, ম্যাচের শেষ 20 থেকে 25 মিনিটে একজন ক্রিয়েটিভ খেলোয়াড় হিসেবে তিনি এখনো পার্থক্য করে দিতে পারেন। আনচেলত্তিও হয়তো সেটাই ভেবেছিলেন। তবে এই বিশ্বকাপে কার্লো আনচেলত্তির সবচেয়ে বেশি সমালোচিত সিদ্ধান্ত যদি একটি থাকে, তাহলে সেটি নিঃসন্দেহে নেইমারকে প্রায় পুরো টুর্নামেন্ট জুড়ে বেঞ্চে বসিয়ে রাখা। আনচেলত্তি বারবার বলেছেন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফিটনেস। কিন্তু প্রশ্ন হলো, যে খেলোয়াড়কে তিনি নিজেই প্রকাশ্যে বলেছেন সে 90 মিনিট খেলতে পারবে, সেই খেলোয়াড় পুরো টুর্নামেন্টে খেললেন মাত্র 38 মিনিট। কিন্তু কেন? এখানে আনচেলত্তির কথার সঙ্গে কাজের সবচেয়ে বড় অসঙ্গতি চোখে পড়ে। যদি নেইমার সত্যি আনফিট হতেন, তাহলে তাকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়ারই প্রয়োজন ছিল না। আর যদি তিনি যথেষ্ট ফিট হয়ে থাকেন, তাহলে ব্রাজিল যখন ক্রিয়েটিভিটির ক্রাইসিসে ভুগছিল, তখন তাকে এত কম সময় মাঠে রাখার ব্যাখ্যা কি? অনেকের মতে আনচেলত্তি শুরু থেকেই নিজের পছন্দের খেলোয়াড়দের নিয়েই এগোতে চেয়েছিলেন। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রায়ান কিংবা অন্যদের ওপর তার আস্থা ছিল অটুট। সেই বিশ্বাসের কারণেই নেইমারকে তিনি কখনোই প্রথম পরিকল্পনার অংশ বানাননি। সবচেয়ে বড় উদাহরণ জাপান ম্যাচ। আনচেলত্তি নিজেই স্বীকার করেছেন নেইমারকে নামানোর কথা ভেবেছিলেন, কিন্তু ম্যাচের চিত্র বদলে যাওয়ার পর আর সেই সিদ্ধান্ত তিনি নেননি। এখন প্রশ্ন হলো, একজন বিশ্বমানের ফুটবলারকে কি শুধুই জরুরি পরিস্থিতির অস্ত্র বানিয়েই রাখা উচিত ছিল? আর নরওয়ের বিপক্ষে যখন ব্রাজিল গোলের জন্য মরিয়া, তখনও নেইমারকে দীর্ঘ সময় বেঞ্চেই বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত তিনি মাঠে নেমে গোলও করেন, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গেছে। ফুটবলে কোচের প্রতিটি সিদ্ধান্ত ফলাফল দিয়ে বিচার করা হয়, আর যেহেতু ব্রাজিল শেষ 16 থেকেই বিদায় নিয়েছে, তাই আনচেলত্তির এই সিদ্ধান্তকে ব্যর্থ বলার যথেষ্ট কারণও আছে। হয়তো তিনি কৌশলগতভাবে সঠিক ছিলেন, কিন্তু ফলাফল বলছে তার পরিকল্পনা ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিতে পারেনি। আর সেই কারণেই প্রশ্নটা আজও থেকে গেছে, আনচেলত্তি কি নেইমারের ফিটনেসকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়েই তার প্রতিভার মূল্যায়নটা কম করে দেখেছিলেন? তাহলে আগে নামালে কি ব্রাজিল শেষ পর্যন্ত শেষ 16 উতরাতে পারত?
এটাই সবচেয়ে বিতর্কিত প্রশ্ন। নেইমারের কট্টর সমর্থকরা বলবেন তার একটি পাসই ম্যাচ বদলে দিতে পারত, একটি ফ্রি কিক, একটি ড্রিবল, একটি থ্রো বল। তিনি এমন খেলোয়াড় যিনি এক মুহূর্তেই রক্ষণ ভেঙে দিতে পারতেন। অন্যদিকে সমালোচকরা বলবেন তিনি যদি রক্ষণে সাহায্য করতে না পারেন, যদি প্রেসিংয়ে পিছিয়ে পড়েন, তাহলে পুরো দলের ভারসাম্যই নষ্ট হতে পারত। সত্যি বলতে দুই পক্ষের যুক্তিতেই লজিক আছে, তবে একটি বিষয় নিশ্চিত, যখন ব্রাজিল শেষ পর্যন্ত ম্যাচ হেরে যায় তখন কোচের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ওঠাই স্বাভাবিক, কারণ ফলাফল সবসময় সিদ্ধান্তকেই বিচার করে। শেষ দৃশ্যটা ছিল সবচেয়ে কষ্টের। ম্যাচ শেষ, স্কোরবোর্ডে নরওয়ে 2, ব্রাজিল 1। যোগ করার সময় পেনাল্টি থেকে গোল করেন নেইমার জুনিয়র, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। শেষ বাঁশি বাজার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। জাতীয় দল থেকে বিদায়ের সিদ্ধান্তও জানিয়ে দেন। হয়তো এটাই ছিল ব্রাজিলের জার্সিতে তার শেষ অধ্যায়। একজন ফুটবলারের ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু অনেক সময় প্রতিপক্ষ নয়, বরং নিজের শরীরটাই। নেইমারের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তিনি প্রতিভা হারাননি, পাস দেওয়ার ক্ষমতাও হারাননি, ড্রিবলও ভুলে যাননি, কিন্তু শরীর আর তাকে আগের মতো সমর্থন করেনি। আর সেই কারণেই কার্লো আনচেলত্তি হয়তো ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি নিয়েছিলেন। ব্রাজিলের সবচেয়ে বড় তারকাকেই বেঞ্চে বসিয়ে রাখে। কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেছে, যদি নেইমার আরো 30 মিনিট খেলতেন, যদি শুরু থেকেই মাঠে নামতেন, তাহলে কি ব্রাজিলের বিশ্বকাপ যাত্রার শেষটা অন্যরকম হতে পারত? এই প্রশ্নের উত্তর হয়তো কোনো দিনই জানা যাবে না, কিন্তু এই বিতর্ক ফুটবল বিশ্বে আরো বহু বছর ধরেই বেঁচে থাকবে। আপনার কাছে কি মনে হয়, নেইমার যদি পর্যাপ্ত সুযোগ পেতেন তাহলে গেল বিশ্বকাপে ব্রাজিলের ফলাফলটা ঠিক কোন দিকে যেতে পারত? জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে।